প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ অধ্যায়ের ধারক ও ধারকত্ব নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমি তোমাদেরকে আলোচনা করব যে ধারকত্ব কী জিনিস। ধারকত্ব তো তোমরা জানো, কোনো পরিবাহীতে তাপ দিলে তাপমাত্রা বৃদ্ধি পায়। তো ঠিক একই কথার মতে কোনো পরিবাহীতে তুমি আধান দাও, তাহলে তার ধারকত্ব কি বৃদ্ধি পায়। ধারকত্বের ইংলিশটা হলো ক্যাপাসিট্যান্স। হ্যাঁ, ক্যাপাসিট্যান্স। তো একে ক্যাপিটাল সি দ্বারা প্রকাশ করা হয়। তো কথাটা হলো এই, কোনো পরিবাহীতে তাপ দিলে তার তাপমাত্রা বৃদ্ধি পায়। তো কোনো পরিবাহীতে যদি তুমি আধান দাও, তাহলে তার ধারকত্ব বৃদ্ধি পায়, বা কোনো পরিবাহীতে আধান দিলে তার বিভব বৃদ্ধি পায়। হ্যাঁ, কথাটা আবার বলছি, একটু মনে আবার স্টপ করো, তো এটা ডিলিট করো। শুরুতে একটা ভুল কথা বলে ফেলছি, এটা তো ঠিক হবে না। একদম পুরোটা কেটে দাও, আমার মোবাইলও কেটে দাও। এটা মোবাইল অফ করে আবার চালু করবা। মোবাইলটা অফ করে দাও, অফ করে আবার, কারণ এটা তো আমি আবার আমার গ্রুপে দিব। হ্যাঁ হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িতের ধারক ও ধারকত্ব নিয়ে আমি কথা বলবো, আলোচনা করব। তো প্রথমেই আসো যে ধারকত্ব জিনিসটা কি। ধারকত্বকে ইংলিশে বলে ক্যাপাসিটেন্স। এটা ক্যাপিটাল সি দ্বারা প্রকাশ করা হয়। তো কোনো পরিবাহীতে যদি তুমি তাপ দাও, তাহলে তার তাপমাত্রা বৃদ্ধি পায়। হ্যাঁ, তাহলে কোনো পরিবাহীতে তুমি যদি একটা আধান দাও, তাহলে তার বিভব বৃদ্ধি পায়। তো একক বিভব বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন তাকেই ধারকত্ব বলে। ধারকত্ব সংজ্ঞা হলো, কোনো পরিবাহীর বিভব এক একক বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকেই আধান ধারকত্ব বলে। এটাকে অনেক সময় কিন্তু আধান ধারকত্ব বলে। আচ্ছা, তো কোনো পরিবাহীর বিভব ভি একক বৃদ্ধি করতে যদি কিউ পরিমাণ আধান প্রয়োজন হয়, তাহলে এক একক বৃদ্ধি করতে আধানের প্রয়োজন হবে কিউ বাই কত, ভি। তার মানে সুতরাং ধারকত্ব সি ইকুয়াল টু কিউ বাই ভি। তো ধারকত্বের একক তাহলে কি হবে? হ্যাঁ, একক দেখো তো, এটার একক হলো কুলম। কুলম। হ্যাঁ, বা আমরা আধানের একক কুলম, আর বিভবের একক কি, ভোল্ট। তার মানে কি, কুলম পার ভোল্ট ইকুয়াল টু ফ্যারাড। তো ধারকত্বের একক হলো ফ্যারাড। তো তাহলে আমরা কিন্তু এই সমীকরণটা থেকে এক ফ্যারাডের কিন্তু একটা সংজ্ঞা দিতে পারি। তোমরা এগুলা ভালোই পারো। এক ফ্যারাড কাকে বলে? এক ফ্যারাড হলো যে কোনো পরিবাহীর বিভব ভি যদি 1 ভোল্ট হয়, তাহলে সি সমান সমান তোমার কত হবে, কিউ। তাহলে সংজ্ঞাটা কিন্তু কিউ, এবং সেই কিউ এর মান যদিও তোমার 1 কুলম হয়, তাহলে তার ধারকত্ব কত হবে দেখো তো, সি ইকুয়াল টু কত, কিউ বাই ভি। তার মানে 1/1 ইকুয়াল টু 1 ফ্যারাড। তার মানে যে তোমার কোনো পরিবাহীর বিভব এক ভোল্ট বৃদ্ধি করতে যদি 1 কুলম আধানের প্রয়োজন হয়, তখন তার ধারকত্ব হলো তোমার 1 ফ্যারাড। সংজ্ঞাটা আবার শোনো, কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যদি 1 কুলম আধানের প্রয়োজন হয়, তখন তার কি ধারকত্বকে 1 ফ্যারাড বলে। ব্যবহারিকভাবে ফ্যারাড অনেক একটা বড় একক, এই জন্য এটাকে তোমার মিলি ফ্যারাড বা মাইক্রো ফ্যারাড বা ন্যানো ফ্যারাড, বা পিকো ফ্যারাড এইভাবে প্রকাশ করা হয় কিন্তু। তো আমরা এগুলো জানি যে আমরা মাইক্রো মানে 10⁶, তার মানে কি এক ফ্যারাড সমান 10⁶ মাইক্রো ফ্যারাড। বা তুমি কিন্তু 1 মাইক্রো ফ্যারাড সমান কত হবে তোমার, 10⁻⁻6 কি ফ্যারাড। বা ন্যানো ফ্যারাড, 1 ফ্যারাড সমান 10⁹ ন্যানো ফ্যারাড। বা 1 ন্যানো ফ্যারাড সমান 10⁻⁹ ফ্যারাড।
বিষয়টি কিন্তু এইভাবে, হ্যাঁ, কখনো যদি ম্যাথের মধ্যে ন্যানো ফ্যারাড থাকে তাহলে তখন কিন্তু আমাকে সেটা ফ্যারাডে কনভার্ট করে নিতে হবে। তারপরে তোমার পিকো ফ্যারাড, 1 ফ্যারাড সমান সমান 10⁻12 পিকো ফ্যারাড। এটাকে পিকো ফ্যারাড পি দিয়েও লেখা হয় অনেক সময় ডাবল মাইক্রো চিহ্ন দিয়েও লেখা হয়, এভাবেও লেখা হয়, হ্যাঁ, খুশি তোমাদের। তাহলে 1 পিকো ফ্যারাড সমান সমান কি হবে তোমার? 1 পিকো ফ্যারাড 10⁻12 ফ্যারাড। তাহলে এই ইকুয়েশনগুলো কিন্তু তোমার জানতে হবে, এটা কিন্তু বুঝতে হবে যে তোমার পিকো ফ্যারাড বা মাইক্রো ফ্যারাড বা ন্যানো ফ্যারাড এই এককগুলা কিন্তু আমাদের অ্যাভেলেবল, আমাদের কিন্তু এগুলো ম্যাথের মধ্যে আমাদের অ্যাভেলেবল পাবো, এবং ম্যাথ করার সময় আমাকে ন্যানো ফ্যারাড থেকে সাধারণ ফ্যারাড মানে ফ্যারাড এককে কিন্তু কনভার্ট করে নিতে হবে, এটা খেয়াল করো। আচ্ছা, গেল, তাহলে ধারকত্ব জিনিসটা গেল। এরপরে তুমি আসো যে গোলাকার পরিবাহীর ধারকত্ব। গোলাকার পরিবাহীর ধারকত্ব, গোলাকার পরিবাহীর ধারকত্ব। আচ্ছা, আমরা কিন্তু বিভবে একটা জিনিস আমরা শিখেছি যে একটা সলিড, একটা গোলকে যদি আদান সরবরাহ করা হয় তাহলে তার আধানগুলো তার পৃষ্ঠে, হ্যাঁ, সুষম গোলক যদি হয় তার পৃষ্ঠে সুষমভাবে কি হয়ে যায়? বন্টিত হয়ে যায়। তাহলে এর বলরেখাগুলো এখান থেকে কি হয়ে আসবে? বের হয়ে আসবে। বলরেখাগুলো কি হয়ে আসবে? বের হয়ে আসবে, এভাবে, হ্যাঁ, বলরেখাগুলো বের হয়ে আসবে। তাহলে বলরেখাগুলো পিছন দিকে বরিত করলে, হ্যাঁ, মনে হবে কোত্থেকে আসতেছে? কেন্দ্র থেকে আসতেছে। তাহলে তার মানে কেন্দ্রে যদি আদান থাকতো তাহলে একই ঘটনা কিন্তু ঘটতো। তখন আমরা কিন্তু বিভবের সমীকরণ শিখছি কি, মনে পড়ে কিনা দেখাতো? Q/4πε0k × r, এটা ছিল আমাদের বিভবের সমীকরণ। বা যদি শূন্য মাধ্যম হতো তাহলে তুমি k = কি 1 আমরা এখানে ইউজ করতাম। এখন আসো, তাহলে ধারকত্ব কত হবে তোমার? হ্যাঁ, ধারকত্ব c = কত? Q/v। তাহলে তোমার এখন, হ্যাঁ, বি এর মানটা বসাই দাও, Q/4πε0k r। তাহলে কিউ কিউ কি হয়ে গেল? ক্যান্সেল হয়ে গেল। তাহলে c = 4πε0k r। এটি হলো গোলাকার পরিবাহীর ধারকত্ব, হ্যাঁ। আর যদি বায়ু মাধ্যম হয় তাহলে কি হবে? বায়ু মাধ্যম k = কত? 1। তাহলে সুতরাং c = 4πε0 × r। এটি হলো তোমার গোলাকার পরিবাহীর ধারকত্ব, c = 4πε0 × r। বা বলা যেতে পারে যে c প্রপোর্শনাল টু কি r, এটাও কিন্তু বলা যেতে পারে। তার মানে কি, এখানে লাস্টে কি বললাম বলো তো? লাস্টে হলো যে কোনো গোলাকার পরিবাহীর ধারকত্ব তার ব্যাসার্ধের সমানুপাতিক। কোনো গোলাকার পরিবাহীর ধারকত্ব তার ব্যাসার্ধের সমানুপাতিক, এটা মনে রাখতে হবে কিন্তু। এটা কিন্তু এমসিকিউ। কোনো গোলাকার পরিবাহীর ধারকত্ব তার ব্যাসার্ধের সমানুপাতিক, এটি হলো। তাহলে আমাকে এই সমীকরণটা মনে রাখতে হবে, বা এই সমীকরণটা মনে রাখতে হবে। যখন গোলাকার পরিবাহীর ধারকত্ব নিয়ে কথা হবে তখন কিন্তু আমাদের এই সমীকরণ দ্বয় ব্যবহার করতে হবে। এই গেল তোমার গোলাকার পরিবাহীর ধারকত্ব। এখন আসো আমরা ধারক নিয়ে কথা বলবো। ধারক ইংলিশে বলা হয় ক্যাপাসিটর, হ্যাঁ। তো আসলে ধারক কি? ধারক একটা যন্ত্র, যা মানে যে যন্ত্রের মাধ্যমে কি আদান সঞ্চয় করা যায়। এবং মানে ধারকত্ব আদান সঞ্চয় যদি করি আমরা, ধারকত্বের সমীকরণ কি? c = Q/v। যদি বিভব সেম থাকে তাহলে আদান যদি বৃদ্ধি করতে পারি ধারকত্ব বৃদ্ধি পাবে, আবার আদান যদি তোমার কমাইতে পারি ধারকত্ব হ্রাস পাবে, হ্যাঁ। তাহলে ধারক হলো মানে আদান সঞ্চয় করার একটা কৌশল। তাহলে আমরা ধারক নিয়ে কথা বলবো এখন। ধারকের ইংলিশটা হলো ক্যাপাসিটর। ওকে, দেখো কথাগুলো আবার আমি রিপিট করব। সেটা হলো যে ধারক হলো আদান সঞ্চয় করার একটা কৌশল। এটা ইংলিশে বলা হয় ক্যাপাসিটর। ওকে, তো তাহলে কিভাবে করা যায় সেটা একটা প্রথম সবচেয়ে সহজ যে বুদ্ধি সেটা হলো, তুমি যদি দুটা সমান্তরাল পাত বিবেচনা করো, দুটা সমান্তরাল পাত, মধ্যবর্তী স্থানে তুমি যদি একটা কুপরিবাহী পদার্থ বা বায়ু
এখানে রাখো, কারণ বায়ু একটু ভালো কুপরিবাহী পদার্থ। বায়ু, আমরা যদি এই পাতদ্বয় দূরে একটা ব্যাটারি পজিটিভ, হ্যাঁ, নেগেটিভ যদি কানেকশন দিই, তাহলে কি ঘটনাটা ঘটবে? এটা হলো ব্যাটারি পজিটিভ, এটা কি নেগেটিভ। তাহলে এই পাতটা পজিটিভ আয়নে পরিণত হবে, আর এই পাতটা তখন নেগেটিভ আয়নে পরিণত হবে। অর্থাৎ এখানে ইলেকট্রনের আধিক্য বেড়ে যাবে, আর এখানে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হবে। তাই যদি হয়, তাহলে দেখো তো এখানে কি আদান কি হয়ে গেছে? সঞ্চয় হয়ে গেছে। আমরা এই কোষের উপর নির্ভর করবে এখানে কেমন, হ্যাঁ, আদান সঞ্চয় সঞ্চিত হবে। মাঝখানে আমরা কুপরিবাহী পদার্থ রাখলাম। তাহলে কুপরিবাহী পদার্থ রাখলে সুবিধাটা কি? দুইটা সুবিধা। একটা সুবিধা হলো এটার সঙ্গে এর কোনো কন্টাক্ট হলো না, যে এই আদানটা এখানে নেগেটিভ আদান এখানে চলে আসবে, এরকম কোনো ঘটনা এখানে ঘটবে না। দুই নাম্বার, মাঝখানে যদি তুমি কুপরিবাহী পদার্থ রাখো, তাহলে ধারকের ইফেক্টিভ যে এনার্জি, শক্তি, সেটা কিন্তু বৃদ্ধি পায়। সেই জন্য আমরা মাঝখানে কুপরিবাহী পদার্থ রাখি। তো প্রথমে আমি তোমার ধারকের সংজ্ঞাটা দিয়ে নিচ্ছি, তারপর কুপরিবাহী পদার্থ রাখলে কি সুবিধাটা হবে, হ্যাঁ, দুই নাম্বার সুবিধাটা। এক নম্বর তো বলেই ফেললাম যে এর মধ্যে সংযোগ হবে না, দুই নাম্বার সুবিধাটা কি সেটা নিয়ে কথা বলছি। তাহলে ধারকের সংজ্ঞাটা কি হতে পারে? এভাবে দেওয়া যেতে পারে: পাশাপাশি স্থাপিত দুটি সমান্তরাল পাতের মধ্যবর্তী স্থানে কুপরিবাহী পদার্থ রাখলে আধান রূপে যে শক্তি সঞ্চয় করার যে একটা কৌশল, এটাকে বলা হয় ধারক। রিপিট, আবার বলছি, যে পাশাপাশি স্থাপিত দুটি সমান্তরাল পাতের মধ্যবর্তী স্থানে কুপরিবাহী পদার্থ রেখে আধান রূপে শক্তি সঞ্চয় করার যে কৌশল, সেইটাকে বলা হয় কি? ধারক। ক্লিয়ার? এই হলো তোমার ধারকের সংজ্ঞা। আসো, তাহলে ধারক একটা শক্তি সঞ্চয়। তুমি মনে করো ঘটনাটা কিভাবে ঘটবে? মনে করো তুমি একটা ব্যাটারি, এটা পজিটিভ আয়নে পরিণত হবে, নেগেটিভ আয়নে পরিণত হবে। এর এক সময় কি এরা বিভব এখানে বৃদ্ধি পেতে থাকবে। এক সময় তোমার বিভব যখন এই বিভবের সমান হয়ে যাবে, তখন প্রবাহ বন্ধ হয়ে যাবে, তখন এই ধারকটা ম্যাক্সিমাম চার্জে কি হয়ে যাবে? চার্জিত হয়ে যাবে। তাহলে তখন এটা একটা উৎস হিসেবে কাজ করবে। সেই উৎস যদি আমরা অন্য কোনো জায়গায় ইউজ করি, তাহলে এখানে আবার যদি আমরা দুই প্রান্ত কানেক্ট করে দিই, তাহলে এর মধ্যে দিয়ে কী হবে? বিদ্যুৎ ফ্লো হবে। বিদ্যুৎ ফ্লো হলে একসময় সে আবার কী হয়ে যাবে? ডিসচার্জ হয়ে যাবে। এভাবেই কিন্তু ধারক একটা ছোট্ট একটা সোর্স, একটা উৎস হিসেবে কিন্তু কাজ করে। এটা একটা বড় কথা। আচ্ছা, আমি বলেছিলাম যে মাঝখানে কুপরিবাহী পদার্থ রাখলে আমাদের সুবিধাটা কি? আরেকটা সুবিধা, দুই নম্বর সুবিধা। এক নম্বর সুবিধা হলো এই আদানদ্বয়ের মধ্যে কোনো সংযোগ স্থাপিত হবে না। দুই নম্বর সুবিধা হলো, দেখো তো, এই যে কুপরিবাহী পদার্থ, এরও তো একটা কি আছে? ইলেকট্রনের গঠন আছে। তার মানে কি? একটা ইলেকট্রন, হ্যাঁ, পথ আছে, ইলেকট্রনের পথ। তাহলে এখানে ইলেকট্রন যদি এখানে চলতে থাকে, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, ইলেকট্রনের পথ তখন কি হবে? এখানে বাড়বে। এখানে নেগেটিভ, ইলেকট্রনের পথ এখানে কি হবে? বিচ্যুত হবে, কমে যাবে। তার মানে কি? পরমাণুর কক্ষপথ, ব্যাসার্ধ কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তার মানে ব্যাসার্ধ কি হয়ে যায়? বেড়ে যায়। আমরা এটা জানি। তখন কি এখানে যখন পরমাণুর ব্যাসার্ধ বেড়ে যায়, তখন সে কিন্তু শক্তি কী করে? গ্যাদার করে, শক্তি অর্জন করে। এভাবে তুমি অন্তরক পদার্থ মাঝখানে রাখলে তার দুইটা আদানের প্রভাবে পরমাণুর কক্ষপথের, অন্তরক পদার্থের পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধের পরিবর্তনের মাধ্যমে এখানে সঞ্চিত শক্তির পরিমাণ কিন্তু বৃদ্ধি পায়। এই জন্যই মাঝখানে কিন্তু কুপরিবাহী পদার্থ রাখা হয়। দুইটা কারণ। একটা কারণ হলো যে দুইটা পাতের মধ্যে যেন আদানের কি সরাসরি সংযোগ না ঘটে। দুই নম্বর কারণ হলো যে এখানে আধানের তার ইফেক্টিভ, এখানে যে ধারকের সঞ্চিত যে শক্তি, ইফেক্টিভ যে এনার্জি বা সেটা কিন্তু এখানে বৃদ্ধি পায়। এটা হলো তোমার একটা দুইটা কারণ। তাহলে এটা হলো তোমার কি? ধারক। তাহলে ধারক দিয়ে আমরা কি করি? আমরা আধান দিয়ে শক্তি সঞ্চয় করতে পারি। গেল। এরপরে তুমি আসো, আমাদের যে প্রশ্নটা সেটা হলো সমান্তরাল পাত ধারকত্বের রাশিমালা। আসো, তাহলে একটা ধারকের, আমরা অনেকগুলো ধারক হতে পারে, বিভিন্ন ধরনের সিলিকন ক্যাপাসিটর আছে, বিভিন্ন দেখবা যে তোমরা প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে ছোটো ছোটো ডালের মতো একটা চেহারা বা বড়, এগুলো ধারক, বিভিন্ন রকমের ধারক আছে। আমরা এখন যে জিনিসটা শিখব সেটা হলো সমান্তরাল পাত ধারকত্বের রাশিমালা।
ওকে, আসো, এটা একটা সমান্তরাল পাত। ফিগারটা আবার এঁকে নিই। তাহলে এইটা পাতটা যদি সুষম থাকে তাহলে তোমার আদানের বন্টনটাও কি হবে, সুষম হবে। আর এখানে যত পরিমাণ ইলেকট্রনের আধিক্য হবে ঠিক সেম পরিমাণ ইলেকট্রনের ঘাটতি এই পাতে সৃষ্টি হবে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো তো, আমরা বলরেখা সম্পর্কে একটু ধারণা আছে আমাদের, যে বলরেখা কি, যে পজিটিভ আদান থেকে সৃষ্টি হয়ে নেগেটিভ আদানে গিয়ে কি হবে, শেষ হবে। তার এই পাতটা যদি সুষম হয়, হ্যাঁ, এই পাতটা যদি সুষম হয় তাহলে মাঝখানে যে বলরেখার বন্টনটা, মাঝখানে যে বলরেখার বিন্যাসটা সুষম হবে। এবং মাঝখানে যদি কুপুরি পদার্থ থাকে, যতগুলো বলরেখা এখানে সৃষ্টি হবে ঠিক ততগুলো বলরেখায় এই কুপুরিবাহী পদার্থের মধ্য দিয়ে গমন করবে। ওকে, এখন আসো, তাহলে আমরা এর ধারকত্বের রাশিমালাটা কেমন হবে। তো আমরা এইভাবে চিন্তা করি, একটু জিনিস খেয়াল করো তো, বলরেখার বিন্যাসটা যদি সুষম হয় তাহলে পাদ্যের প্রাবল্য যা হবে এর অভ্যন্তরে, ধারকের অভ্যন্তরে প্রতিটি বিন্দুতে প্রাবল্যের বিন্যাসটা কি হবে, তোমার একই রকম হবে, সেম হবে। কেন? কারণ এখানে বলরেখার বিন্যাসটা কিন্তু মানে একই রকম। যদি একই রকম সুষম তাহলে মাঝখানে এই পাতের প্রাবল্য যা হবে, মাঝখানে প্রতিটা বিন্দুতে প্রাবল্যের পরিমাণ কিন্তু একই রকম হবে। তাহলে আমরা এখন প্রাবল্যের সমীকরণ আমরা কি করতে পারবো, আমরা ইজিলি বের করতে পারবো। আমরা বিভব সমান সমান, দেখো তো মনে পড়ে কিনা প্রাবল্য, আমরা কিছু জিনিস ধরে নিই তারপরে তোমার ওই জায়গায় যাই। যেমন ধরো এ হলো কি, এই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা ধরলাম। এই যে আমরা পাতটা বিবেচনা করেছি সেই পাতের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখানে আধান, কি পরিমাণ আধান আছে, এটা হলো আধানের পরিমাণ। আমরা কিছু জিনিস ধরে নিলাম এখানে, আধানের পরিমাণ। ওকে, তারপরে তোমার এপসাইলন, এই যে মাঝখানে যে মাধ্যম আছে পাদ্যের, মধ্যবর্তী মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক, এটা গেল। এরপরে তুমি বিভব ভি, তাহলে এখানে বলতে পারো কি তোমার বিভব। আরেকটা জিনিস এখানে বলতে পারো যে আমরা কিন্তু প্রথম বা দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছি যে আদান ঘনত্ব, হ্যাঁ, প্রাবল্য এবং আদান ঘনত্বের মধ্যে একটা সম্পর্ক শিখেছিলাম, যে ই বাই এপসাইলন। ওকে, তাই প্রথমেই তুমি হ্যাঁ, আমার মনে হয় একটু সমীকরণটা এটা না হয়ে ই সমান সমান হবে সিগমা বাই এপসাইলন, ইকুয়াল টু হবে তোমার সিগমা বাই এপসাইলন। একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, তো যে কথাটা বলছিলাম, তাহলে এখানে যদি আদানের বিন্যাসটা যদি আমাদের একই রকম হয়, সুষম হয়, তাহলে তোমার আদান পাদ্যের মধ্যে যে প্রাবল্যটা হবে এর মধ্যবর্তী মাধ্যমের বা মধ্যবর্তী শূন্য স্থানে প্রতিটা বিন্দুতে প্রাবল্যের পরিমাণ একই রকম হবে। সেটা হলো এই হলো প্রাবল্যের পরিমাণ। তাহলে আমরা আরেকটা জিনিস জানি যে সিগমা সমান সমান কি জানি, কিউ বাই এ। তাহলে আমরা যদি এখন সিগমার মানটা বসাই দিই তাহলে কিউ বাই কত হবে তোমার এপসাইলন এ। এটাই হলো সেই প্রাবল্যের সমীকরণ। তাহলে এই পাতের প্রাবল্য বা মধ্যবর্তী স্থানে যে প্রাবল্যটা আছে সেই প্রাবল্যের সমীকরণ হলো এটা। আমরা আরেকটা জিনিস জানি যে বিভব ভি সমান সমান কি জানি আমরা, ইডি। ভি সমান সমান জানি হলো ইডি। তাহলে আমরা যদি ই এর মানটা বসাই দিই তাহলে কিউ ডি বাই কত তোমার এপসাইলন এ, এটা হলো তোমার বিভব। তাহলে বিভবের পরিমাণ জেনে গেলাম। তাহলে সমান্তরাল পাতের বিভবের মান যে কত হবে সেটা আমরা জানা গেছি। এখন আসো, আমরা যদি ধারকত্বের সমীকরণ বের করি তাহলে কেমন হবে। তাহলে ধারকত্ব সমান সমান কেমন হবে, ধারকত্ব সমান সমান সি ইকুয়াল টু কিউ বাই কত ভি। তাহলে তোমার কিউ, ভি এর মান বসাই দাও, কিউ ডি বাই কত এপসাইলন এ। তারপর এখন তুমি কিউ ক্যান্সেল, তাহলে সি সমান সমান এপসাইলন এ বাই ডি। এটাই হলো তোমার সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা। সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা। তো এখানে যদি মাঝখানে মাধ্যমটা যদি বায়ু হয় তাহলে কি হবে, মাঝখানে মাধ্যম বায়ু, তখন এপসাইলন সমান সমান হবে তোমার কত এপসাইলন নট। তখন সি ইকুয়াল টু কত হবে তোমার এপসাইলন নট এ বাই ডি। এই হলো তোমার সমান্তরাল পাত ধারকের
ধারকত্বের রাশিমালা। তো একটা জিনিস খেয়াল করবা, একটা একক নিয়ে একটু কথা বলা যেতে পারে। এখানে কিন্তু নর্মালি আমরা জানি কি ধারকত্বের একক কি, ফ্যারাড বা মাইক্রোফ্যারাড বা ন্যানোফ্যারাড বা পিকোফ্যারাড যাই শিখলাম। এই জায়গায় কিন্তু তোমার কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, কারণ আমাদের এর একক কত, এপসাইলন নটের একক কত, কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। হ্যাঁ, তাহলে তোমার কুলম স্কোয়ার পার নিউটন, আর এখানে তোমার কি দেখাতো, এ সমান সমান কত হবে, মিটার স্কোয়ার, নিচে কত হবে, মিটার। তার মানে কি এই মিটার স্কোয়ার চলে গেল, তাহলে এককটা কত হবে, কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার। এটাও কিন্তু তোমার একটা ধারকত্বের একক, মাথায় রাখতে হবে। অনেক সময় ম্যাথ করার সময় বললো যে কোনো একটা ধারকের ধারকত্ব 10, এককটা এটা ইউজ করলো, তখন তোমার মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা, কারণ তুমি ধারকত্বের একক সবসময় ফেরাট শিখে আসছো। কিন্তু এখানে কিন্তু ভিন্ন রকম, এটাও হতে পারে, কারণ এই সমীকরণ থেকে কিন্তু এই জিনিসটা এখানে আসছে। যাই হোক, তাহলে এটা হলো তোমার সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা। তাহলে এখান থেকে তুমি কি শিখলাম, এখান থেকে একটা জিনিস দেখা গেল যে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে, নির্ভর করে প্রপোর্শনাল টু এ, প্রপোর্শনাল টু 1 বাই কত ডি, ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে ধারকত্ব তত বৃদ্ধি পাবে, মধ্যবর্তী দূরত্ব যত বাড়বে ধারকত্ব তত কী হয়ে যাবে, কমে যাবে। আরেকটা বিষয় হলো মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতির উপরও কী করবে, ধারকত্বটা নির্ভর করবে। এখানে কিন্তু আমরা ছোটোখাটো একটা সৃজনশীল নিয়ে কথা বলতেই পারি। যদি মনে করো অনেক সময় হয় কি যে তোমার এভাবে সৃজনশীলটা দেওয়া যেতে পারে, কিউ দেওয়া আছে বিহ দেওয়া আছে, একটা পাতের বললো যে কিউ দেওয়া আছে ভি দেওয়া আছে, তাহলে এই ধারকত্ব বা এই 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 ধারক এই এতগুলো মানসম্পন্ন ধারক তৈরি করা যাবে কিনা, তখন তুমি এই সূত্র প্রয়োগ করে এ অথবা ডি এর মান বের করবা। সেটার উপর ভিত্তি করে দেখবা যে ডিটা কত মিটার, যদি ডি এর মান যদি 1 লক্ষ মিটার হয়, তো এত দূরে দূরে তো দুটো পাত স্থাপন করা যাবে না, এরকম হতে পারে। এর মান যদি 1 লক্ষ মিটার স্কোয়ার হয়, সেখানেও তো তোমার এরকম প্রবলেম করা সম্ভব না। এই ধরনের ছোটোখাটো কিন্তু আইকিউ সিস্টেম সৃজনশীল কিন্তু এখানে হওয়ার সুযোগ আছে। তাহলে এই হলো সমান্তরাল পাত ধারকত্বের রাশিমালা। আচ্ছা, এখন আসো আমরা আলোচনা করব হলো ধারকের সমবায়। অলরেডি এসএসসিতে তোমরা 2টা সমবায় আলোচনা শিখেছ, একটা হলো কি সমান্তরাল সমবায়, আর একটা হলো শ্রেণী সমবায়। একটা হলো সিরিজ কানেকশন, আর একটা হলো প্যারালাল কানেকশন। তো আমরা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আর ধারক যদি শ্রেণীতে কানেকশন দেওয়া থাকে, তাহলে তুল্য ধারকের পরিমাণটা কেমন হবে, আর ধারক যদি তোমার সমান্তরালে দেওয়া থাকে, তাহলে তুল্য ধারকত্বের মান কত হবে, এই বিষয়টা তোমাকে একটু দেখার চেষ্টা করছি। প্রথম হলো তোমার শ্রেণী সমবায়। আরেকটা কথা, এটা কিন্তু মনে রাখতে হবে, একটা ধারকের চিহ্ন কিন্তু সিম্বল কিন্তু এই, কারণ 2টা পাত সমান হবে, একটা যদি ছোট আর একটা যদি বড় হয় তাহলে কোষ বা ব্যাটারি, কিন্তু যখনই 2টা পাত সমান, তো এটা কিন্তু একটা ধারক। আচ্ছা, তাহলে আমরা প্রথমে শ্রেণী মানে কি জানি তো আমরা, একটার পিছনে আরেকটাকে সংযোগ, একটার প্রথমটির দ্বিতীয় প্রান্ত, দ্বিতীয়টির প্রথম প্রান্ত, আবার দ্বিতীয়টির দ্বিতীয় প্রান্ত, তৃতীয়টির কি প্রথম প্রান্ত যদি যুক্ত থাকে, তাহলে যে ধারক হয় সেটাকে বলা হয় কি, শ্রেণী সমবায়। এই সমবায়টাকে বলা হয় কি, শ্রেণী সমবায়। এটা C1, এটা C2, এটা কত C3। তাহলে তোমার কি হবে দেখাতো, এই যদি তুমি একটা এক্সটার্নাল সোর্সের সঙ্গে এটাকে সংযুক্ত করো, তাহলে এই 3টা ধারক মিলে তুল্য ধারকত্বের পরিমাণ কত হবে, এটা আমার এখন আলোচনার মূল বিষয়। একটু খেয়াল করে দেখো তো, এটা হলো তোমার কি, এটা হলো সোর্স, নেগেটিভ আদান, এখানে তোমার দেওয়া যেতে পারে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এর ভিতরে আমাদের কিন্তু মেইন সমীকরণটা তোমাকে মাথায় রাখতে হবে, C = কত, Q/V। তাহলে তুমি দেখো তো খেয়াল করে, এই সোর্স কর্তৃক এখানে যে আদান প্রবাহিত হচ্ছে, কিউ পরিমাণ আদান, এই কিউ পরিমাণ আদান কিন্তু এর ভিতর দিয়ে যাচ্ছে, এর ভিতর দিয়েও যাচ্ছে, এর ভিতর দিয়েও যাচ্ছে। তার মানে কি, আদানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে কি হবে, যদি ধারকত্ব চেঞ্জ হয়, তাহলে কি বিভবের কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। নর্মাল একটা সিম্পল কথা। তোমার সোর্সে দেখা যাচ্ছে সংযুক্ত এমনভাবে যে আধানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এর ধারকত্ব যদি চেঞ্জ হয়, তাহলে অবশ্যই কার চেঞ্জ হবে, বিভবের পরিবর্তন হবে। তার মানে কি, এইটার বিভব হলো V1,
এটার বিভব হলো V2, এটার বিভব হলো V3। তাহলে আমরা টোটাল বিভব V সমান সমান কি লিখতে পারি? V1 প্লাস V2 প্লাস কত? V3। এখন আমরা সেই V1 V2 V3 মানটা বের করব কিভাবে? তাহলে আমরা জানি কি C সমান সমান কত? Q বাই কত? V। তাহলে এটা C1 হয়, এটা হবে V1। তাহলে V1 সমান সমান কত হবে? Q বাই কত? C1। তাহলে অনুরূপভাবে V2 সমান সমান কেমন হবে? Q বাই C2। অনুরূপভাবে V3 সমান সমান কত হবে? Q বাই C3। তাহলে এটা যদি আমরা এখন এক নং সমীকরণে বসিয়ে দিই তাহলে কি অবস্থা হবে? তাহলে টোটাল V সমান সমান হবে Q বাই V1 প্লাস Q বাই V2 প্লাস Q বাই কত? V3। তাহলে এখন এই গেল সমীকরণ। তারপর এখন টোটাল বিভবের সমীকরণটা আমরা বের করতে পারি কিভাবে? তো টোটাল আধান Q হয়, টোটাল ধারকত্ব C হয়, টোটাল বিভব যদি V হয়, তাহলে এখানেও আমরা লিখতে পারি V ইকুয়াল টু কত? Q বাই C। তাহলে তোমার 2 নং সমীকরণের চেহারাটা কেমন হবে একটু দেখি। 2 নং সমীকরণ, তাহলে 2 নং সমীকরণ থেকে আমরা কি পাবো? হ্যাঁ, V এর মানটা বসিয়ে দাও। Q বাই C ইকুয়াল টু কত হবে তোমার? Q বাই V1 প্লাস Q বাই V2 প্লাস Q বাই কত? V3। তার মানে তুমি Q যদি ক্যান্সেল করে নাও তাহলে কি হবে? Q ক্যান্সেল করে নিলে তাহলে 1 বাই C ইকুয়াল টু 1। ও সরি, আমরা একটু এখানে তোমার C1 হবে Q বাই C1, C2, এখানে Q বাই C3, Q বাই C। হ্যাঁ, তাহলে তোমার 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস কত হবে তোমার? 1 বাই C3। এটাই হলো তোমার হ্যাঁ একটা ধারকের শ্রেণী সমবায়। এটাই হলো তোমার ধারকের শ্রেণী সমবায়। তোমরা কিন্তু এসএসসিতে রোধের কানেকশন শিখছ, রোধের সমবায় শিখছিলা। রোধকে যখন শ্রেণীতে কানেকশন দেয় তখন কি ছিল? RS ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। কিন্তু ধারকের বেলায় কিন্তু উল্টা। ধারকের বেলায় কিন্তু 1 বাই CS, আমরা CS এখানে লিখতে পারি, এই জায়গাতে আমরা CS লেখা যেতে পারে 1 বাই CS ইকুয়াল টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। ঠিক রোধের কিন্তু বিপরীত সিস্টেম। আবার রোধের ক্ষেত্রে যখন তুমি সমান্তরাল সংযোগ ছিল তখন কিন্তু কি শিখছিলা? হ্যাঁ, যে 1 বাই RS ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2। হ্যাঁ, কিন্তু এখানে কি হয় আমরা দেখব পরবর্তীতে। তো কি শিখলাম এখন? ধারকের শ্রেণী সমবায় শিখলাম। মাইন্ড ইট, মনে রাখতে হবে কিন্তু এই সূত্র। এখানে যদি তোমার 2টা কোষ হয় তো 2টা ধারক হয় তাহলে 2টা ধারক ইউজ করবা। যদি n সংখ্যক ধারক থাকে এখানে n সংখ্যক, তাহলে n সংখ্যক তাহলে কি হবে তোমার? 1 বাই CS ইকুয়াল টু 1 বাই C1 প্লাস 1 বাই CT ডট 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 1 বাই কত? CN। যতগুলো ধারক তুমি লাগাবো না কেন কোনো সমস্যা হবে না। এরপর তুমি চলে যাও হলো ধারকের সমান্তরাল সমবায়। ধারকের সমান্তরাল সমবায়। ওকে, ধারকের সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায় তোমরা জানো যে এ একটা ধারক, হ্যাঁ, এ একটা ধারক, এ একটা ধারক, সবগুলো ধারকের এক প্রান্ত এবং এটার প্রান্ত একটা তুমি কানেকশন দাও, তাহলে এই সমবায়কে বলা হয় কি সমবায়? তোমরা এটা জানো, সমান্তরাল সমবায়। ধরো এটা C1, এটা C2, এটা কত? C3। তার মানে সবগুলা ধারকের এক প্রান্ত এক বিন্দুতে এ বিন্দুতে আর অপর প্রান্ত মনে করো বি বিন্দুতে যুক্ত করলে যে সমবায় হবে সেটাকে বলা হয় তোমার সমান্তরাল সমবায়। তো এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, কি ঘটনাটা ঘটবে। আমার কিন্তু এই সমীকরণটা কিন্তু মাথায় থাকতে হবে। এখান থেকেই কিন্তু আমি আমার মুখস্থ রাখার প্রয়োজন নেই, এখান থেকেই কিন্তু ক্লুগুলো আমাকে চলে আসবে। একটা জিনিস খেয়াল করো, এখানে যে আদান বা কারেন্ট, যে পরিমাণ আদান বা কারেন্ট এখানে আসবে, এসে কয়টা পথ পাবে? এখানে 3টা পথ পাবে। এদিকে যাবে Q1, এদিকে যাবে কত? Q2, এদিকে যাবে কত? Q3। এখানে সবগুলা ধারক যেহেতু এ এবং বি বিন্দুতে যুক্ত, তাহলে যেহেতু নির্দিষ্ট দুটো বিন্দু, তাহলে নির্দিষ্ট দুটি বিন্দুর বিভব কি? সেম। তাহলে এখানে বিভবের কোনো পরিবর্তন হবে না। তাহলে আদান গিয়ে কিউ পরিমাণ আদান গিয়ে আদান কয় ভাগে ভাগ হচ্ছে? এখানে 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে টোটাল আদানের পরিমাণ কত? কিউ ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস কত? Q3। ওকে, আমরা সেই আদানের মানগুলো এখন কি করে নিয়ে আসবো? বের করে নিয়ে আসবো। কোন সূত্রের সাহায্যে? C ইকুয়াল টু Q বাই V। তাহলে এখানে যদি Q1 হয় তাহলে এখানে হবে, এখানে C1 হলে Q1, তাহলে Q1 সমান সমান কত হবে তোমার? C1V। অনুরূপভাবে Q2 সমান সমান কত হবে? C2V। অনুরূপভাবে Q3 সমান সমান কত হবে? C3V। তাহলে যদি আমাদের টোটাল আধান যদি Q হয়,
টোটাল বিভব যদি ভি হয়, টোটাল ধারকত্ব যদি সিপি হয়, সিপি মানে সিপি প্যারালাল সিপি হয়, তাহলে তোমার কিউ সমান সমান কত হবে? এখানেও কিউ সমান সমান হবে তোমার সিপি ইন্টু ভি। হ্যাঁ, তাহলে এখন সবগুলা এই তিনটা রাশি, এই তিনটার মান এবং কিউ এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে কি সমীকরণ আসবে? সিপি ইন্টু ভি ইকুয়াল টু C1 ইন্টু ভি, C2 ইন্টু ভি, C3 ইন্টু কত? ভি। তাহলে সুতরাং সিপি ইকুয়াল টু কত হলো তোমার? C1 প্লাস C2 প্লাস C3। ঠিক রোধের বিপরীত সমবায়। কিন্তু রোধের ক্ষেত্রে কি শিখছিলাম মনে আছে? রোধের ক্ষেত্রে যখন প্যারালাল ছিল রোধ, তখন 1/RS ইকুয়াল 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। কিন্তু ধারকের বেলায় কিন্তু ঠিক উল্টো। এটা কিন্তু মনে রাখতে হবে। অনেক সময় কিন্তু আমরা এটা বড় মিস্টেক করি। যদি বলে ধারকের শ্রেণী সমবায়, তোমার রোধের কথা মনে আছে, যেহেতু এসএসসিতে শিখছো, সেই জিনিসটা এখানে পুট করো, হবে না কিন্তু। ঠিক উল্টা। রোধের ক্ষেত্রে যে সমবায়টি যেভাবে হয়, ধারকের ক্ষেত্রে ঠিক উল্টা জিনিসটা আসবে। মাইন্ড ইট, ভালোভাবে মাথায় রেখো এই জিনিসটা। গেল ধারকের, মনে করো যে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। আমরা লাস্ট টপিক নিয়ে এখন আলোচনা করব। ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ। একটা সমান্তরাল ধারকে কি পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে সেটা নিয়ে আমরা কথা বলব। ধারকে সমান্তরাল পাত ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ। সঞ্চিত শক্তি, আচ্ছা, সঞ্চিত শক্তি। ওকে, একটা জিনিস খেয়াল করো, আমরা যখন কাজ শক্তি ক্ষমতা পড়ছি, শক্তি পরিমাপ করে কিন্তু কাজ দিয়ে, মানে কাজের এদিক ওদিক হলেই তোমার শক্তির কি হবে? পরিবর্তন হবে। আমরা একটু প্রশ্নটা শুরু করার আগে একটু জিনিসটা যদি এইভাবে শিখে নিই, তাহলে ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কি? কিউ। এটা কিন্তু আমরা জানি। তাহলে ডব্লিউ সমান সমান কত হবে তোমার? ভি ইন্টু কিউ। এই হলো কাজের পরিমাণ। আচ্ছা, আমরা কার শক্তি বের করছি? সমান্তরাল পাত ধারকের। তাহলে একটা সমান্তরাল পাত ধারকের বিভব কি থাকে? সেম থাকে, বিভব সেম থাকে। তাহলে এখানে কাজের মান পেতে হলে কার পরিবর্তন করতে হবে? আধানের পরিবর্তন করতে হবে। তাহলে আমরা তখন, বা কাজের মান যদি পেতে চাই, তাহলে ডিডব্লিউ সমান সমান কি হবে তোমার? ভি ইন্টু ডিকিউ। তাহলে আমরা শক্তি সাধারণত কিভাবে পরিমাপ করি? কাজ দিয়ে। তাহলে আমরা সরাসরি আমরা সঞ্চিত শক্তি আমরা কিন্তু এইভাবে লিখব। এইটুক উপরের টুক কিন্তু বইতে নাই, এটা তোমাদের বোঝানোর জন্য আমি বললাম। সঞ্চিত শক্তি ডিইউ ইকুয়াল টু ভি ইন্টু ডিকিউ। তার মানে তুমি কিউ পরিমাণ আধান যদি এখানে পরিবর্তন করো, তবেই এখানে কাজ সৃষ্টি হবে। আধান যদি এখানে চেঞ্জ করো, তাহলে তুমি কাজ করতে পারবা। বিভব পরিবর্তন কিন্তু এখানে হবে না, আধানের পরিবর্তন হতে হবে। তাহলে আধানের পরিবর্তন ডিকিউ পরিমাণ আধান পরিবর্তন করলাম, তাহলে কাজের পরিমাণও ডিডব্লিউ হবে। তাহলে যে পরিমাণ কাজ হবে তাহাই শক্তি, অতএব শক্তির পরিমাণও ডিউ। তো আসো আমরা এখানে কিছু কাজ করে নিব। এখন প্রথম কথা হলো যে সি সমান সমান কত? কিউ বাই ভি। তাহলে ভি সমান সমান কত হবে তোমার? কিউ বাই সি। তাহলে আমাদের ডি ইউ ইকুয়াল টু কী হবে সমীকরণ? কিউ বাই সি ইন্টু ডিকিউ। আমরা এখন এটাকে কি করব? ইন্টিগ্রেশন করব। টোটাল শক্তির পরিমাণ যদি পেতে চাই, তাহলে আমার দুই পক্ষই কি করতে হবে? সমাকলন করতে হবে। তাহলে আমরা লিমিটটা করে নিই। কিউ যদি 0 থেকে শুরু করি, কিউ যদি কিউ পর্যন্ত, এই সীমার মধ্যে যদি আমি সমাকলনটা করি 1 নংকে, তাহলে কি হবে তোমার? এটা হবে তোমার ইউ ইকুয়াল টু হবে 0 টু কিউ, কিউ বাই সি ডিকিউ। তাহলে ইন্টিগ্রেশনটা করে নাও। তাহলে ইন্টিগ্রেশনটা করলে কি আসবে? ইউ সমান সমান হবে তোমার 1/c বাইরে চলে আসলো, এখানে কিউ স্কোয়ার বাই 2 কিউ 0। এরপর আমরা 1/2c কে বাইরে নিয়ে আসলাম, কিউ স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। তার মানে ইউ ইকুয়াল টু কি হলো? কিউ স্কোয়ার বাই 2c। এটাই হলো তোমার একটা সমান্তরাল পাত ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ। ওকে, আমরা এই হলো তোমার সমান্তরাল পাত ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ। ওকে, তারপরে তুমি চলে আসো হলো আরেকটু কাজ করা যেতে পারে। তাহলে ইউ সমান সমান কিউ স্কোয়ার বাই 2c। ওকে, আমরা সি সমান সমান কি জানি? কিউ বাই ভি। তাহলে কিউ সমান সমান কত হবে? সিবি। তাহলে তাই যদি হয়, তাহলে তুমি এখানে এক কাজ করো, কিউ এর মানটা বসাই দাও এই সমীকরণে। হ্যাঁ, 1 নং থেকে কিউ এর মানটা বসাও। তাহলে ইউ সমান সমান সি স্কোয়ার ভি স্কোয়ার বাই কত? 2c।
কাটা গেল হাফ সি ভি স্কোয়ার, তাহলে ইউ সমান সমান এটাও লেখা যেতে পারে হাফ সি ভি স্কোয়ার। আবার এটাও করা যেতে পারে যে তোমার 1 নং সমীকরণে যদি তুমি সি এর মানটা বসাও কিউ বাই ভি, তাহলে কি হবে দেখো তো, ইউ সমান সমান কিউ স্কোয়ার 2 কিউ বাই কত হবে ভি, কিউ কিউ চলে গেল, তাহলে ইউ সমান সমান কত হবে তোমার ভি উপরে উঠে যাবে, তাহলে হাফ কিউ ভি, এটা হতে পারে। তাহলে 3টা সমীকরণই কিন্তু তোমার মনে রাখতে হবে যখন যেটা প্রয়োজন, আমরা যখন ম্যাথ করব তথ্যের উপর ভিত্তি করে আমরা কিন্তু সেই সমীকরণগুলো প্রয়োগ করব। ওকে, আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। আমরা আজকে ক্লাসে আমরা ধারকের ব্যবহার নিয়ে কথা বলবো। ধারক কি আমরা একটু আগে শিখলাম, যেখানে আদান সঞ্চয় করে, এটা একটা সোর্স হিসেবে কাজ করে, এটা একটা ধারক। তোমরা কিন্তু ফ্যান ইউজ করলে একটা ক্যাপাসিটর লাগাও, সেখানে কি করে আরেকটা কাজ করে ধারক কিন্তু ডিসি চার্জকে ব্লক করে এসি চার্জকে প্রবাহের অনুমতি দেয়, কারণ ডিসি চার্জকে ধারকটা চার্জ দিতে হয়, সেখানে চার্জটা আর সামনের দিকে যেতে পারে না। এটা একটা ধারকের কাজ, একটা ধারকের কাজ। তো ধারকের বহুমুখী ব্যবহার আছে, তোমরা বইটা দেখলেও সেই ব্যবহারগুলো গ্যাং বানানো যায়। একটা তোমার সমান্তরাল পাত দিয়ে যখন রেডিও খুললে দেখবা একটা মধ্যে আর একটা একবার ঢুকে যাচ্ছে, টিউনিং করার ক্ষেত্রে কিন্তু এই সমান্তরাল পাত ধারক দিয়ে কিন্তু আমার ব্যবহারটা করা হয়। যাই হোক, অনেকগুলো ব্যবহার আছে, সেটা তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে খুব প্রয়োজন নেই। আমরা এটা একটা প্যাসিভ এলিমেন্ট, আমাদের এটা প্রয়োজন হবে আপার ক্লাসে। তো আজকে তোমাদের এ পর্যন্তই। আগামী দিন আমরা অন্য কোনো বিষয় বা ম্যাথ নিয়ে কিছু আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, ঘরে থাকবে, বারবার সাবান দিয়ে হাত ধোবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ।